গত ক্লাসে আমি তৃতীয় অধ্যায়টা পড়াইতেছিলাম। তো তৃতীয় অধ্যায়টার ভোগের যে অধ্যায়টা সেটা শেষ করছি। আমরা আজকে একটু হ্যাঁ, বিনিয়োগের পার্টটা একটু দেখব। এখান থেকে বিনিয়োগের মধ্যে প্রশ্ন আহামরি তেমন কিছু নেই, কয়েকটা একটু প্রশ্ন আছে, এগুলো একটু দেখতে হবে। তুমি হচ্ছে তৃতীয়, চতুর্থ আর অষ্টম এই তিনটা অধ্যায় একটু ভালো করে পড়ে যাইও। বাকিগুলো হয়তো একটু ভিডিও টিডিও দেখো। হ্যাঁ, তৃতীয়, চতুর্থ, অষ্টম এটা থেকে পড়লে, তিনটা পড়লে টিকা টুকা মিলে মোট 4টা প্রশ্নের অ্যান্সার করতে পারবো আশা রাখি। তারপরও 5টাও এখান থেকে মানে চলে আসার সম্ভাবনা আছে। ভাইয়া তৃতীয় অধ্যায়ের তো ভিডিও দিচ্ছেন, চতুর্থ অধ্যায় আর অষ্টম অধ্যায়ের কি ভিডিও আপলোড করতে হ্যাঁ, হবে? অষ্টম অধ্যায়টা দেয়া আছে, চতুর্থ অধ্যায়টা দেয়া নাই। চতুর্থ অধ্যায়ের মনে হয় আমার কিছু একটা ক্লাসের মনে হয় ভিডিও করা আছে নাকি, এটা একটু দেখতে হবে। মানে বাকি ক্লাসের ভিডিও মনে হয় করা নেই। মানে চতুর্থ অধ্যায়ে তো দেখা যায় 2টা ক্লাস নেই, 2টা ক্লাসের একটার মনে হয় ভিডিও মেবি করা আছে। এটা একটু দেখবো, সমস্যা নেই। কালকে আজকে তৃতীয় অধ্যায়টা শেষ হয়ে গেলে, আজকে হচ্ছে তোমার তৃতীয় অধ্যায়ের পরে পঞ্চম অধ্যায় একটা ম্যাথ আছে, ম্যাথগুলা করে আসছে, আমি ম্যাথটা একটু দেখাবো। আর কালকে চতুর্থ অধ্যায়টা তাহলে একদিনে শেষ করে দেওয়া যাবে। আচ্ছা, তো আমাদের এখানে 3.48 একটা প্রশ্ন আছে। এইটা হচ্ছে তোমার মূলধন ও বিনিয়োগের মধ্যে পার্থক্য আসতে পারে। মূলধন ও বিনিয়োগের পার্থক্য। মূলধন ও বিনিয়োগের পার্থক্য। এই মূলধন আর বিনিয়োগ দুইটা কিন্তু একটার সাথে রিলেটেড। কারণ মূলধনটাকে যখন আমরা প্রক্রিয়াকরণ করব সেটাই কিন্তু বিনিয়োগ। আমরা বিনিয়োগ করার জন্য টাকাটাকে সঞ্চয় করতে হয়, সেই সঞ্চয়টাকে বলা হয় মূলধন। যখন ওই মূলধনটাকে আমরা প্রক্রিয়াকরণ করব সেটা হয়ে যাবে বিনিয়োগ। তো আমাদের মূলধন আসে সঞ্চয় থেকে আর বিনিয়োগ আসে মূলধন থেকে। মূলধনটা হবে সঞ্চয় থেকে আসবে মূলধন, আর মূলধন থেকে হবে বিনিয়োগ। তো এই হচ্ছে আমাদের বেসিক পার্থক্য, যে যখন আমরা কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে যেই টাকাটাকে আমরা বিনিয়োজিত করব সেটাই হচ্ছে বিনিয়োগ। আর যেই টাকাটাকে আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানে কাজে লাগানোর জন্য যেই টাকাটা আমরা সঞ্চয় করব একটু একটু করে, সেটাই হবে মূলধন। মূলধন হচ্ছে একটা মজুদ ধারণা, আর বিনিয়োগ হচ্ছে প্রবাহ ধারণা। কারণ মূলধনটা মজুদ করতে হয়, কারণ সঞ্চয়টা মজুদ করতে করতেই মূলধন হয়। মূলধনটাকে বলা হয় একটা মজুদ ধারণা, আর বিনিয়োগটা হচ্ছে প্রবাহ ধারণা। কারণ ওই টাকাটাকে যখন আমি প্রক্রিয়াকরণ করব সেটা কিন্তু প্রবাহ, কারণ টাকা দিয়ে আমার অনেক কিছু কিনতে হচ্ছে, তো সেটাকে বলা হয় প্রবাহ। তো ওই প্রবাহটাই হচ্ছে বিনিয়োগ। তারপরে আমাদের এখানে একটা প্রশ্ন আছে 3.51, স্বয়ংভূত আর প্ররোচিত বিনিয়োগের পার্থক্য। আমরা স্বয়ংভূত আর প্ররোচিত ভোগ পড়লাম, এখানে স্বয়ংভূত আর প্ররোচিত বিনিয়োগ আছে। স্বয়ংভূত ও প্ররোচিত বিনিয়োগ, এটার পার্থক্যটা আসে। স্বয়ংভূত প্ররোচিত বিনিয়োগের পার্থক্যই দেয়া আছে 3.51-তে। এই স্বয়ংভূত ভোগ মানে কি, যে ভোগটা আয়ের উপরে নির্ভর করে না বা আয় শূন্য হলে যে ভোগ বজায় থাকে সেটা স্বয়ংভূত ভোগ। আর প্ররোচিত ভোগ মানে যেই ভোগটা আয়ের সাথে রিলেটেড। এখানে বিনিয়োগের কাহিনীটাও সেম, যে যে বিনিয়োগটা আয়ের উপরে নির্ভর করে না সেটা হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ। মানে যেইটা আমরা প্রথম যেই বিনিয়োগটা করি, কারণ প্রথমে বিনিয়োগ না করলে তার আমার উৎপাদন হবে না। উৎপাদন যত হবে সেটা আমার আয়ের উপরে রিলেটেড হয়ে যাবে। প্রথম আমাকে একটা ব্যবসা প্রতিষ্ঠান দেওয়ার জন্য একটা রুম নিতে হবে, হয় জমি কিনে রুম বানাইতে হবে, না হলে আমার একটা রুম ভাড়া নিতে হবে, সেখানে কিছু যন্ত্রপাতি কিনতে হবে আমার, সেগুলা কিনে তারপর আমার উৎপাদন শুরু করতে হবে। তো এই যে টাকাগুলো আমি বিনিয়োগ করতেছি এইটার নামই স্বয়ংভূত বিনিয়োগ। তারপরে যখন আমি উৎপাদন করব, সেই উৎপাদন থেকে একটু একটু করে আমি মূলধন আমি সঞ্চয় করতেছি, সঞ্চয় করে আমার বিনিয়োগ প্রতিষ্ঠানটা আর একটু বড় করতেছি, সেটা হচ্ছে প্ররোচিত বিনিয়োগ। তো স্বয়ংভূতটা হচ্ছে যে বিনিয়োগ আয়ের উপরে নির্ভর করে না, আর প্ররোচিত বিনিয়োগ মানে হচ্ছে যে বিনিয়োগ আয়ের দ্বারা প্রভাবিত হয়। মানে আয় বাড়লে বিনিয়োগটা আস্তে আস্তে বাড়তে থাকে। এটার বেসিক পার্থক্যগুলো একটু দেখবা। আমাদের এখানে একটা প্রশ্ন আছে 3.55-তে, বিনিয়োগের নির্ধারক। কি কি বিষয়ের উপর বিনিয়োগ নির্ভর করে? নির্ধারক মানে হচ্ছে কেন বাড়বে কেন কমবে, বিনিয়োগের নির্ধারক।
বিনিয়োগ কেন বাড়বে কেন কমবে? ধরো বিনিয়োগ হচ্ছে আয়ের উপরে নির্ভরশীল, আয় যত বাড়ে বিনিয়োগ বাড়ে। তারপর আমাদের সুদের হারের উপরে নির্ভরশীল, সুদের হার যত বাড়ে বিনিয়োগ তত কমে, কারণ সুদের হার বাড়লে মানুষ তোমার হ্যাঁ ব্যাংক থেকে ঋণ কম নেয়, তখন বিনিয়োগটা আস্তে আস্তে কমতে থাকে। তারপর মজুরির উপরে নির্ভরশীল, মজুরির হার যদি বেশি থাকে তাহলে বিনিয়োগ কমে, কারণ মজুরির হার বেশি থাকলে শ্রমিকদেরকে বেশি মজুরি দিতে হবে, সেই চিন্তা করে অনেক সময় বিনিয়োগকারীরা বিনিয়োগটা কমায় দেয়, এরকম কিছু আমাদের আছে। তো এই আরো দেখবো অনেক পয়েন্ট আছে এখানে, যেমন আর্থসামাজিক অবকাঠামো বা যেটা অবকাঠামোগত উন্নয়ন যেটা আমরা বলি, অবকাঠামো যদি উন্নত থাকে তাহলে বিনিয়োগ বেশি হয়। যদি পরিবহন ও যোগাযোগ ব্যবস্থাটা উন্নত থাকে তাহলে আমরা বিনিয়োগ বেশি করব, কারণ আমরা সহজে বাজারজাত করতে পারি পণ্যগুলা। এই তো তো এই হচ্ছে বিনিয়োগের নির্ধারক। আরো এরকম রাজনৈতিক স্থিতিশীলতা, যদি দুর্নীতি থাকে তখন বিনিয়োগ কম হয়। তারপর আমলাতান্ত্রিক জটিলতা হইলে বিনিয়োগ কম হয়, এরকম অনেক পয়েন্ট দেখবা যে বইতে দেয়া আছে। তো এই হচ্ছে আমার বিনিয়োগের নির্ধারক। তো আমাদের এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে এমইসি কেন নিম্নগামী হয়, এরকম একটা প্রশ্ন আছে আমার এখানে। এমইসি কেন নিম্নগামী হয়? কারণ এই বিনিয়োগের সাথে আমার এমইসি রিলেটেড। এমইসি মানে হচ্ছে মূলধনের প্রান্তিক দক্ষতা। তো এইটা নিম্নগামী হওয়ার জন্য আমাদের দেখা যায় যে আমরা মূলধন যত বেশি বাড়াই ততই বেশি আমার উৎপাদন হওয়ার কথা, কিন্তু তত বেশি কিন্তু উৎপাদন হয় না। মানে তোমার উৎপাদন, আমরা মূলধন যত বেশি বিনিয়োগ করব তত আস্তে আস্তে উৎপাদনের পরিমাণটা কমতে থাকে। প্রথম দিকে উৎপাদনের পরিমাণটা যেরকম হয়, পরবর্তীতে উৎপাদনের পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকে। এই যেখানে দেয়া আছে 3.57 আর 3.58, এমইসি কাকে বলে, এমইসি কেন নিম্নগামী হয়? এমইসি বা মূলধনের প্রান্তিক দক্ষতা, মার্জিনাল ইফিসিয়েন্সি অফ ক্যাপিটাল, মূলধনের প্রান্তিক দক্ষতা। এই এমইসি হচ্ছে অতিরিক্ত মূলধন নিয়োগের ফলে যে অতিরিক্ত উৎপাদন হয় সেটা হচ্ছে এমইসি, মানে অতিরিক্ত মূলধন ব্যবহার করলে যে অতিরিক্ত আমার উৎপাদন হবে সেটাই হচ্ছে এমইসি। এখন এই অতিরিক্ত মূলধন যদি আমি ব্যবহার করি, ধরো মূলধন আমি যত বেশি ব্যবহার করব উৎপাদন কিন্তু তত বেশি হবে না, উৎপাদনের পরিমাণটা আস্তে 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 কমতে থাকে। এই জন্য এমইসিটা নিম্নগামী হয়। এখানে প্রশ্ন আছে এমইসি আসলে যদি তোমাদের টিকা, এমইসি টিকার জন্য খুবই ইম্পর্টেন্ট এমইসি, যদি এমইসি আসে সংজ্ঞা দিয়ে টিকাটা দিয়ে দিতে হবে, এই চিত্র দিয়ে দিতে হবে। তো অতিরিক্ত তোমার উপকরণ নিয়োগ বা অতিরিক্ত মূলধন নিয়োগের ফলে যে অতিরিক্ত উৎপাদন হয় সেটাই হচ্ছে এমইসি। আর এমইসি রেখাটা হচ্ছে নিম্নগামী, আর এটা হচ্ছে এরকম একটু ব্যাকা করে হবে, একদম সোজা হবে না, জাস্ট ব্যাকা করে ঘুরে একটু এদিকে যাবে, কারণ এটা শূন্য হয় না কখনো। ধরো আমি যদি মূলধন বিনিয়োগ করি আমার উৎপাদন বাড়ে, হয়তো একটু কম কম বাড়বে কিন্তু উৎপাদন কিছুটা হলেও বাড়বে, ঋণাত্মক হবে না। এই জন্য এটা কখনো সোজা হয় না, মানে ঋণাত্মক হয় না। এইটা হচ্ছে আমার এমইসি রেখা। এখানে হচ্ছে মূলধন নিয়োগ, মূলধন নিয়োগ, এখানে হচ্ছে এমইসি, এখানে এমইসি, ওখানে মূলধন নিয়োগ, এখানে এমইসি। এমইসি যখন এখানে, মূলধন নিয়োগ যখন এখানে, এমইসি তখন এখানে। যখন মূলধন নিয়োগের পরিমাণ বেড়ে গেল এমইসি কমে গেল। এইটা হচ্ছে ধরো K1, এটা হচ্ছে K2, এখানে এটা ধরো হচ্ছে I1, এটা হচ্ছে I2। তার মানে আমার এখানে যখন মূলধন নিয়োগের পরিমাণ K1, আমার এমইসি তখন I1, যখন মূলধন নিয়োগের পরিমাণ বেড়ে গেছে এমইসি তখন কমে গেছে। এইটাই হচ্ছে আমাদের এমইসির ধর্ম, কারণ আমরা অতিরিক্ত মূলধন ব্যবহার করলে উৎপাদন অতিরিক্ত হয় না, উৎপাদন বাড়ে ঠিকই কিন্তু কম কম হারে বাড়ে, মানে বেশি হারে বাড়ে না। এই জন্য এমইসিটা নিম্নগামী হয়। উৎপাদন সম্ভাবনা রেখাটার উল্টাটা দেখতে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, উৎপাদন সম্ভাবনা রেখার উল্টাটা, এটা থাকে এরকম, এটা এরকম। এই তো গেল এটা। তারপরে এখানে আমার আরেকটা প্রশ্ন আছে, এই যে 3.49, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 3.49, এটা হচ্ছে ভারসাম্য বিনিয়োগ স্তর, কাম্য বিনিয়োগ স্তর, কেইনসের বিনিয়োগ স্তর। ভারসাম্য বিনিয়োগ স্তর এখানে লেখা আছে, বইতেই লেখা আছে, দেখো ভারসাম্য বিনিয়োগ স্তর নির্ধারণ প্রক্রিয়া, কাম্য বিনিয়োগ স্তর নির্ধারণ প্রক্রিয়া, কেইনসের বিনিয়োগ স্তর, এখানে বইয়ে কিন্তু এগুলো সব লেখা আছে। আর একটা আছে এখানে, হ্যাঁ হ্যাঁ, আর একটা প্রশ্ন আছে এখানে, এমইসি আর সুদের হারের ভিত্তিতে কিভাবে
তোমার ভারসাম্য বিনিয়োগ নির্ধারিত হয় ব্যাখ্যা করো। কারণ আমার এই ভারসাম্য বিনিয়োগের স্তর নির্ধারণ করার জন্য একটা লাগবে এমইসি, একটা লাগবে সুদের হার। এই দুইটার উপরে ভিত্তি করেই আমরা হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করি। বিষয়টা হচ্ছে এরকম, ধরো আমি এখন চিন্তা করলাম একটা উৎপাদন প্রতিষ্ঠান দিব। এখন আমি ধরো একটা শুরু করলাম, একটা উৎপাদন প্রতিষ্ঠান দিয়ে শুরু করলাম। এখন সেই টাকা দিয়ে কি আমি উৎপাদন প্রতিষ্ঠানটা রাখবো, না আমি আরো একটু বড় করব, না একটু ছোট করব, সেটাই হচ্ছে আমার এই ভারসাম্য। ধরো আমরা প্রথমে এই যে বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো দেখো, এগুলো কিন্তু প্রথমে অনেক বড় আকারে দেয় না, ওরা প্রথমে একটু ছোট করে দেয়। সেটা দেখবা একটু একটু করে লাভ হয়, সেখান থেকে অনেক বড় করে। আবার কিছু কিছু দোকান দেখবা ওরা বড় করে একটু দোকান একটা দিছে, কয়দিন পর দেখবো এই দোকানটা অর্ধেক হয়ে গেছে, কয়দিন পর নাই। এরকমও কিন্তু হয়। তো এটা হচ্ছে পুরোটাই আমাদের এই যে লাভ লসের উপরে ভিত্তি করে। এখন এই ভারসাম্য বিনিয়োগ স্তরের জন্য আমার একটা লাগবে এমইসি, মূলধনের প্রান্তিক দক্ষতা, আর একটা লাগবে সুদের হার, বাজার সুদের হার কিরকম আছে। এই দুইটার উপরে ভিত্তি করেই হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তার কারণ হচ্ছে তোমার এই এমইসি হচ্ছে আমার, সুদের হারের চিহ্নটা এইটা হবে নাকি খালি আর দিয়ে দেখাই দিলেও এটা ছোট হয়? হাতের আই অথবা ছোট হাতের আর, দুইটাই দুইটাই সুদের হার। ছোট হাতের আই, ছোট হাতের আর, যেটা দাও একই কথা। তো আমার হচ্ছে, তো এমইসি তে হচ্ছে আমি কতটুকু পরিমাণ মূলধন বিনিয়োগ করলাম, সেটার উৎপাদন কতটুকু হইলো, সেটা হচ্ছে এমইসি। আর সুদের হার হচ্ছে আমার বাজার সুদের হার কতটুকু। ধরো আমি ব্যাংক থেকে ঋণ নিয়ে উৎপাদন প্রতিষ্ঠান দিব। এখন আমি ব্যাংক থেকে ঋণ নেওয়ার পর আমার সেই ঋণে কতটুকু পরিমাণ উৎপাদন হইলো, আর এখানে বাজার সুদের হার কতটুকু আছে। কারণ আমি ব্যাংক থেকে ঋণ নিলে সেটা দিয়ে আমি উৎপাদন করব ঠিকই, কিন্তু সেই টাকাটাতে আবার আমার শোধ দেওয়ার জন্য ব্যাংকে সুদের হার তো দিতে হবে। এখন আমি যেই টাকার ঋণ নিলাম সেই টাকার যদি সুদের হারে আমার উৎপাদন না হয়, তাহলে তো আর আমি উৎপাদন করব না, সেটা তো আমার জন্য লস। তো যদি তোমার সুদের হারের থেকে, মানে সুদের হারটা হচ্ছে আমাকে ব্যাংকে দিতে হবে, আর এমইসিটা হচ্ছে আমার উৎপাদন। এখন আমার উৎপাদনের থেকে যদি বাজার সুদের হার বেশি থাকে, তাহলে আমার কি হবে, অবশ্যই বিনিয়োগ কমবে, আমি বিনিয়োগটা কমাই দিব। যদি এমইসি বেশি হয় সুদের হারের থেকে, তাহলে বিনিয়োগ বাড়বে, বিনিয়োগ বাড়বে। যদি উল্টাটা হয়, এমইসি যদি কমে যায়, সুদের হার যদি বেশি হয়, তাহলে বিনিয়োগ কমবে। যখন এমইসি আর সুদের হার সমান হবে, তখনই হচ্ছে ভারসাম্য। ভারসাম্য এই মানে মূল কথাই হচ্ছে এইটুকু, বইই দেখবে এইটার প্যাসাইটাসে একটু অনেক কিছু লিখে দিছে। এই হচ্ছে মূল কথাটা। এটা আমরা একটু চিত্রের মাধ্যমে দেখব। চিত্রটা হচ্ছে এরকম, 0x y। ভূমি অক্ষ হচ্ছে মূলধন নিয়োগ বা বিনিয়োগ, মূলধন নিয়োগ। লম্ব অক্ষে এমইসি আর সুদের হার, এমইসি আর সুদের হার লম্ব অক্ষে হচ্ছে দুইটা। এই সুদের হার রেখাটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল। আর বাজার সুদের হারটা তো স্থির, বাজার সুদের হার সবসময় ওঠানামা করে না, বাজার সুদের হার স্থির। আর এইটা হচ্ছে আমার এমইসি রেখা, এইটা হচ্ছে এমইসি রেখা, এমইসি রেখা, এমইসি রেখা ডান দিকে নিম্নগামী, এই হচ্ছে আমার এমইসি রেখা। ধরো আমার বিনিয়োগ নির্ধারিত হইলো, আমি এইটুকু টাকার বিনিয়োগ করলাম। ধরো এখানে আমি হচ্ছে 10,000 টাকা বিনিয়োগ করলাম, আই অন পরিমাণ বিনিয়োগ করলাম। তো এইটুকু ও আই অন পরিমাণ বিনিয়োগ, এখানে আমি 10,000 টাকা বিনিয়োগে দেখলাম এখানে আমার বাজার সুদের হার আছে এ আই বি আই অন, আর আমার এমইসি হচ্ছে এ আই অন। তার মানে এ বি পরিমাণ আমার এমইসি বেশি। তা যেহেতু আমার এখানে এমইসি বেশি, তার মানে এখানে আমার লাভ, এমইসি বেশি থাকা মানে আমার লাভ। তখন আমি কি করব, আমি ধরো আমার যেহেতু এমইসি বেশি আছে, তার মানে আমি বিনিয়োগ বাড়াই দিব। ধরো বিনিয়োগ বাড়াই আমি এখানে চলে আসলাম। এটা হচ্ছে I2 বিনিয়োগ স্তর I2। এই I2 বিনিয়োগ স্তর আইসা আবার দেখতেছে আমার এখানে সুদের হার বেশি হয়ে গেছে, এমইসিটা কমে গেছে। তার কারণ হচ্ছে বিনিয়োগটা বাড়াইলি যে এমইসি বাড়বে, বিষয়টা এমন না, এমইসিটা আস্তে আস্তে কমতেই থাকে। তো এখানে সুদের হার যা আছে তার থেকে আমার এমইসি কম, এটা আমার জন্য লস। তখন আমি আবার কি করব, বিনিয়োগটা কমাবো। তাহলে প্রথম থেকে বেশি, দ্বিতীয়টা থেকে কম, এই যে যেখানে এমইসি এর সুদের হার সমান হবে, এইটাই হচ্ছে আমার ভারসাম্য বিনিয়োগ স্তর। এই ই বিন্দু, এটাই হচ্ছে আমার ভারসাম্য বিনিয়োগ স্তর। এই এটা একটু পড়বা এখান থেকে। তারপর এখানে আমার আরেকটা প্রশ্ন আছে 3 পয়েন্ট, এটা কত, 64। 3.64 হচ্ছে এমইসি আর সুদের হারের, এমইসি আর এমইআই এর পার্থক্য, এমইসি ও এমইআই এর পার্থক্য। এমইসি হচ্ছে মূলধনের প্রান্তিক দক্ষতা, এমইআই হচ্ছে বিনিয়োগের প্রান্তিক দক্ষতা। একটা হচ্ছে বিনিয়োগের সাথে রিলেটেড, একটা মূলধনের সাথে রিলেটেড।
এমইসিটা হচ্ছে বেশি ন্যাচানো আর এমইআইটা বেশি, মানে এইটা হচ্ছে আমার এমইসি রেখার, এইটা হচ্ছে এমইআই রেখা, মানে এমইসি রেখাটা হচ্ছে একটু ঢালু হয় আর এমইআই রেখাটা একটু খাড়া হয়, এমইআই রেখাটা একটু খাড়া হয় বেশি, মানে এটা হচ্ছে কম কম হারে বিনিয়োগ, মানে মূলধন নিয়োগ করলে কম কম করে বাড়ে, আর এখানে হচ্ছে বেশি করে কমে, কম করে কমে, এটা বেশি করে কমে। এই এখানে হচ্ছে মূলধন নিয়োগ, এখানে এমইসি আর এমইআই একই কথা। এটা একটু পড়বা এখান থেকে। তারপরে আমাদের এখানে প্রশ্ন হচ্ছে, আর তেমন প্রশ্ন নাই এখানে। আর একটা প্রশ্ন আছে এনপিভি আর আইআরআর এর মধ্যে পার্থক্য 3.97। এনপিভি ও আইআরআর এর পার্থক্য, এটা আসে মাঝে মাঝে। এনপিভি হচ্ছে নিট বর্তমান মূল্য, মানে আমি একটা বিনিয়োগ প্রকল্প দেওয়ার জন্য আমি সেখানে কিছু ক্যালকুলেশন করে, মানে আমার বিনিয়োগ প্রকল্পটা দেওয়াটা লাভ হবে না লস হবে সেটা কিছু সম্ভাব্য মান টান ধরে বের করা হয়, মানে সেটাই হচ্ছে নিট বর্তমান মূল্য, মানে বর্তমানে বসে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করে, এটা হচ্ছে নিট বর্তমান মূল্য, সেটা হচ্ছে এনপিভি। আর আইআরআর মানে হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, আন্ত আয় হার, এটাও হচ্ছে ওই মানে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমার এই আইআরআরটাও ব্যবহার করা হয়। এটা একটু দেখবা এখানে। আমাদের এটা গেল তোমার এইগুলাই আছে, তৃতীয় অধ্যায়ে আমার এইগুলাই আছে, এখানে আর তেমন কিছুই নাই। আমরা একটু যাব পঞ্চম অধ্যায়টা, তো আইএসএলএমটা তো পড়ালাম না, এখানে শুধু একটা ম্যাথ আছে, সেই ম্যাথটা একটু করাবো, ম্যাথটা আসে মাঝে মাঝে, যদি ম্যাথটা না আসে তাহলে আর এটা দরকার নেই। আইএসএলএম এর ম্যাথগুলো আগে করে আসছো দেখা এই ম্যাথটা করাইতেছি, না হলে এটাও করাইতাম না। ম্যাথটা মাঝে মাঝে ম্যাথটা আসে, তবে গতবার ম্যাথ আসে নাই, তার আগের বছরও ম্যাথ আসে নাই, এই বছর ম্যাথটা আসার সম্ভাবনা আছে যদি চলে আসে। তাহলে আমাদের এখানে দেয়া থাকবে, এটা হচ্ছে আইএস আর এলএম এর ভারসাম্য, আইএস তোরা সুদের হার বের করো, এরকম একটা ইয়ে। তো আমাদের এখানে দেয়া আছে, প্রশ্নে দেয়া আছে এরকম, দেয়া আছে একদম পঞ্চম অধ্যায়ের শেষে অনুশীলনী দেয়া আছে না, তার আগে আগে মেবি এখানে ম্যাথ দেয়া আছে, আইএসএলএম এর কিছু ম্যাথ দেয়া আছে। তো আমরা হচ্ছে এখানে এরকম কিছু ইয়ে নিব, আমাদের দেয়া আছে সি ইকুয়াল, এটা দেয়া আছে ধরো 100 প্লাস 0.5y এরকম দেয়া আছে। আই ইকুয়াল 50 মাইনাস 120 আই, ধরো এরকম দেয়া আছে একটা মান, এটা দেয়া আছে। তারপর একটা দেয়া আছে জি ইকুয়াল দেয়া আছে আমার এখানে 50, এটা দেয়া আছে। একটা দেয়া আছে এমডি দেয়া আছে, ধরো এটা দেয়া আছে 200 প্লাস 0.5y মাইনাস 100i, এমএস ইকুয়াল দেয়া আছে 500, ধরো এরকম দেয়া আছে। এইটা আমার এমডি না দিয়ে এটা কখনো এলও দিতে পারে, আর এইটা এমএস না দিয়ে এটা এমও দিতে পারে, এটা কেন দিবে আমি এটা দেখাই দিতেছি, মানে এটা এমডি এমএস না দিয়ে এল ইকুয়াল আর এম ইকুয়াল দিতে পারে। আমার এখানে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে আইএস ও এলএম সমীকরণ নির্ণয় করো, আইএস ও এলএম সমীকরণ নির্ণয় করো। আর 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে ভারসাম্য আয় ও সুদের হার বের করো, ভারসাম্য আয় ও সুদের হার বের করো, এটা হচ্ছে আমার প্রশ্ন। এখন আমাদের প্রথমে আইএস আর এলএম সমীকরণ নির্ণয় করতে হবে। এই আই মানে ইনভেস্টমেন্ট আর এস মানে হচ্ছে সেভিংস, সঞ্চয় বিনিয়োগ। সঞ্চয় আর বিনিয়োগের সমতা সূচক রেখাটাকে বলা হয় আইএস রেখা। তো আমাদের এই আইএস রেখাটা হচ্ছে দ্রব্য বাজারে ভারসাম্য, ধরো ব্যাংকে যেই সঞ্চয়টা জমা হয় সেটা দিয়ে তো বিনিয়োগ করা হয়, সঞ্চয় আর বিনিয়োগ সমান হলে সেটা আমাদের ভারসাম্য। এখন এই সঞ্চয় আর বিনিয়োগ থেকে আমাদের কিন্তু উৎপাদন, ধরো আমি একটা বিনিয়োগ করব কেন, বিনিয়োগ তো উৎপাদন করার জন্য, সেটা যে কোনো কিছু উৎপাদন করার জন্যই তো করব, উৎপাদন ছাড়া তো আর আমি বিনিয়োগ করব না। তো সেটাই হচ্ছে একটা কোনো একটা দ্রব্য উৎপাদন করা হয়, এই জন্য আমার এই আইএসটাকে বলা হয় দ্রব্য বাজারের ভারসাম্য। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি
দ্রব্য বাজারের ভারসাম্য, কারণ সঞ্চয় আর বিনিয়োগ থেকে আমার দ্রব্যই উৎপাদন করা হয়, এজন্য এটা হচ্ছে দ্রব্য বাজারের ভারসাম্য। আমরা জানি দ্রব্য বাজারের ভারসাম্য দুইটাই আমার ওয়াই এর মান বের হবে। দ্রব্য বাজারের ভারসাম্য থেকে যেটা আসবে সেটা হচ্ছে আইএস সমীকরণ, আর এলএম সমীকরণটা হচ্ছে অর্থ বাজারের ভারসাম্য। তাই দ্রব্য বাজারের ভারসাম্য হচ্ছে জাতীয় আয়ের যেই সূত্র আছে সেই সূত্রটা, ওয়াই ইকুয়াল সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এই সূত্রটা দিয়ে আমাদের দ্রব্য বাজারের ভারসাম্য। এখন এই সূত্রের যেইগুলো আমার এখানে দেয়া আছে সেটা হবে, তাহলে সি আই এর জি যেহেতু দেয়া আছে তাহলে আমি এখানে লিখতে পারি ওয়াই ইকুয়াল সি প্লাস আই প্লাস জি। এই তো, এখন এখানে মানগুলো বসাই দাও। y ইকুয়াল সি এর মান দেয়া ছিল 100 প্লাস 0.5 y প্লাস 50 মাইনাস 120 i প্লাস 50, এতে এগুলো দেয়া আছে। এখন এখান থেকে ক্যালকুলেশন করব, শুধু y টা এই পাশে নিয়ে আসব, তাহলে এটা আছে y, এটা আছে প্লাস, হয়ে যাবে মাইনাস 0.5 y ইকুয়াল 150 50 হয় কত 200, এই মাইনাস 120 টা এখানেই রয়ে যাবে। এটা কিন্তু এই i মানে সুদের হার, এখানে ছোট হাতের আরও ব্যবহার করে অনেক জায়গায়। এখন আমাদের এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে 1 থেকে 0.5 বাদ দিলে থাকে 0.5 y ইকুয়াল 200 মাইনাস 120 i। তাহলে এখন আমরা এখানে y এর মান বের করব, তাহলে বাকিটা ওই পাশে নিয়ে যাই, 200 মাইনাস 120 i বাই 0.5। অতএব y ইকুয়াল এই 0.5 দিয়ে এটাকেও ভাগ, এটা দিয়ে এটাকেও ভাগ, মানে দুইটা দিয়ে ভাগ, তো 200 দিয়ে 0.5 কে ভাগ দিলে হবে 400। এগুলা ক্যালকুলেটরে হিসাব করবে, 120 দিয়ে এটা ভাগ দিলে হবে 240 আই। এটাই হচ্ছে আমার আইএস সমীকরণ। আইএস সমীকরণ, এই আইএস সমীকরণের আরেকটা হচ্ছে এই যে সুদের হার, এটার পিছনে অলওয়েজ এটা মাইনাসই হবে, এটা কিন্তু কখনোই প্লাস হবে না আইএস সমীকরণে। এইটা যদি প্লাস হয়ে যায় সেটাই আমার এলএম সমীকরণ হয়ে যাবে। আর এই দ্রব্য বাজারের ভারসাম্য থেকে যে ওয়াই এর মানটা আসবে সেটা সবসময় কিন্তু এটা মাইনাসই থাকবে, এটা এভাবেই প্রশ্নে এভাবেই দেয়া থাকবে। তো এটা হচ্ছে আমার আইএস সমীকরণ। এটা এখন গেল হচ্ছে, এটা আমরা এখন যাব হচ্ছে অর্থ বাজারে ভারসাম্য আসবে এলএম সমীকরণ থেকে। এই এল মানে হচ্ছে অর্থের চাহিদা, আর এম মানে হচ্ছে অর্থের যোগান। এই এল মানে হচ্ছে লিকুইডিটি প্রিফারেন্স অফ মানি, অর্থের তারল্য পছন্দ বলা হয়। আর এম মানে হচ্ছে রিয়েল সাপ্লাই অফ মানি, অর্থের যোগান। তো এই জন্যই এমডি মানে অর্থের চাহিদা, এমএস মানে অর্থের যোগান। এই দুইটা তোমার এমডি আর এমএস না দিয়ে এল আর এমও দিতে পারে, এল মানে অর্থের চাহিদা, এম মানে অর্থের যোগান, কথা কিন্তু একই। তো এখন আমরা চলে যাব যে আবার আবার অর্থ বাজারের ভারসাম্য, অর্থ বাজারের, হ্যাঁ অর্থ বাজারের ভারসাম্য। যদি এমডি আর এমএস দেয়া থাকে তাহলে লিখবা এমডি ইকুয়াল এমএস, আর যদি এল আর এম দেয়া থাকে তাহলে লিখবা এল ইকুয়াল এম। তাহলে আমার এমডির মানটা ছিল 200 0.5 ওয়াই 100 ওয়াই, 200 প্লাস 0.5 ওয়াই মাইনাস 100 আই ইকুয়াল দেয়া ছিল 500। এখন আমরা শুধু ওয়াইটা রেখে বাকিগুলো সব ওই পাশে নিয়ে যাই, তাহলে 0.5 ওয়াইটা রাখবো, বাকিগুলো সব নিয়ে যাব, কারণ আইও আমার ডান পাশে দরকার। 500 এটা আছে প্লাস, এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস 200। দেখো এইটা কিন্তু আছে মাইনাস, এই পাশে আসলে কিন্তু হয়ে যাবে প্লাস 100 আই। এখন এই 0.5টা ওই পাশে নিয়ে যাব, তাহলে আমার এখানে 200 থেকে 500 থেকে 200 বাদ দিলে থাকে কত 300 প্লাস 100 আই বাই 0.5। এখানেও সেম 0.5 দিয়ে ভাগ করে দাও, এটা দিয়ে এটাকে ভাগ দিলে হবে কত 300 থেকে ভাগ দিলে হবে 600, এটা হবে ডাবল, 100 দিয়ে হবে 200, মানে 0.5 দিয়ে ভাগ দিলে ডাবল হয়ে যায়। এটা গেল আমার এলএম সমীকরণ। এলএম সমীকরণ, এই যে দেখো এটা কিন্তু এখানে প্লাস আসছে, এই অর্থবাজারের ভারসাম্য থেকে ওয়াই এর সমীকরণ যেটা হবে সেটা সবসময় প্লাসই আসবে, এটা হচ্ছে এলএম সমীকরণ। এখন আমার আইএস আর এলএম সমীকরণ কিন্তু করা শেষ, আমার 1 নাম্বার প্রশ্নের অ্যানসারটা এটা শেষ 1 নম্বরে। এখন আমরা 2 নম্বরে যাব, ভারসাম্য আয় ও সুদের হার। তো আমরা সব সময় এটা জানি যে ভারসাম্য অবস্থায় আইএস আর এলএম সমান হয়। একটা দেশে যদি দ্রব্য বাজার আর অর্থ বাজার যদি একযোগে ভারসাম্য লাভ করে তাহলেই এটা দেশে একটা স্থিতিশীল পরিবেশ থাকে। তাহলে এটাই আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি ভারসাম্য অবস্থায় আইএস ইকুয়াল এলএম, হ্যাঁ ভারসাম্য অবস্থায় আইএস ইকুয়াল এলএম। এখন আমরা এখানে যেটা করব, এই আইএস ও ওয়াই ইকুয়াল একটা মান, এলএম ও ওয়াই ইকুয়াল একটা মান, তাহলে আমরা ওয়াই ইকুয়াল এই মানগুলো লিখে দিব 400 মাইনাস 240 আই
এটা হচ্ছে 400 মাইনাস 240 আই ইকুয়াল, এটাও কিন্তু ওয়াই এর একটা মান, ওয়াই সমান এটা হচ্ছে 600 প্লাস 200 আই। তাহলে এইটাও ওয়াই সমান ছিল, এটাও ওয়াই সমান ছিল, তাহলে ওয়াই ইকুয়াল এইটা ইকুয়াল এইটা। এখন এখানে ওয়াইটা বাদ দিয়ে আমরা শুধু এইটুকুরে ক্যালকুলেশন করব, মানে ওয়াই ইকুয়াল এইটা আবার ওয়াই ইকুয়াল এইটা, দুইটা ওয়াই মিলে একটা ওয়াই লিখলাম। তো আমাদের ওয়াইটা বাদ দিয়ে এখন এটা সমান এটা হয়ে গেছে, আইটা এই পাশে নিয়ে আসো, এটা ওই পাশে নিয়ে যাও। এখানে আছে মাইনাস 240 আই, এইটা এই পাশে নিয়ে যাও, এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস 200 আই ইকুয়াল আমার এখানে আছে কত 600, এইটা যদি ওই পাশে নিয়ে যায় এটা আছে প্লাস, এখানে আসলে হয়ে যাবে মাইনাস 400। তাহলে আমার এখানে দেখো, আমার এখানে একটু হয়ে গেছে, দাঁড়াও, এই মানটা একটু বেশি হওয়া দরকার, এটা কম হয়ে গেছে, এটা বেশি হয়ে গেছে, দেখো কোথাও একটু বাড়াইতে হবে, দেখো এই দিকে একটু বাড়াই দিই আমি, এইটার 150 করে দিই, তাহলে হবে, এটার 150, এটাও 150 করে দিই, তাহলে 100 100 200 বাড়লো, তাহলে আমার এখানে হয় 200, এটা হবে 400। তাহলে 400 রে এটা দিয়ে গুণ দিলে এটা হয়ে যাবে 800, মানে এটা আমি নিজের মতো করে ধরে নিয়েছিলাম, তো এই জন্য এরকম হয়েছে, এইটা হয়ে যাবে 800, এই যে এখন হয়ে যাবে 600। তাহলে আমার এখানে থাকতেছে মাইনাস 440 আই ইকুয়াল, আমার এখানে দেখো 600 থেকে 800 যদি বাদ দেই তাহলে থাকে মাইনাস 200। এখন তুমি ওই আই ইকুয়াল এই পাশে নিয়ে যাও, উপরে হচ্ছে মাইনাস 200, নিচে হচ্ছে মাইনাস 440, তাহলে অতএব আই ইকুয়াল, এই মাইনাসে মাইনাসে কাটা যাবে, 200 কে 440 দ্বারা ভাগ দাও, তাহলে আগে 2 পরে 440, তাহলে 200 ভাগ 440 0.45, আমার এটা আসে কত 0.45, এই 0.45 হচ্ছে আমার সুদের হার, 0.45 এটা হচ্ছে আমার সুদের হার। তো আমি সুদের হার পেয়ে গেলাম। এখন এই আই এর মানটা আইএস আর এলএম সমীকরণে বসাই দিলে যে মান হবে সেটা হবে আমার ওয়াই এর মান, এটা হচ্ছে ভারসাম্য সুদের হার, সুদের হার পেলাম। এখন এই আই এর মানটা এলএম বাই আইএস সমীকরণে বসাও, তাহলে আমরা আই এর মানটা এলএম সমীকরণে বসাই, মানে এলএম এ বসাইলে যে মান আসবে আইএস এ বসাইলে একই মান আসবে। তাহলে এটা আমরা লিখতে পারি যে আই এর মান এলএম সমীকরণে বসাই, এলএম সমীকরণে বসাই, তাহলে আমার এলএম সমীকরণটা ছিল y ইকুয়াল 600 প্লাস কত ছিল, এটা 200 i ছিল, 600 প্লাস 200 i, i এর মান কত ছিল 0.45, এটা বসায় দাও। তাহলে এখন এখানে এটা ক্যালকুলেশন করো, 600 প্লাস এটা দিয়ে এটা যদি আমরা গুণ দেই তাহলে হয় কত আমার 200 ইনটু 0.45 কত হয় 90, তাহলে এটা আমার হয় কত 690, তাহলে এই হচ্ছে ভারসাম্য আয় স্তর। তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব ভারসাম্য আয়, ভারসাম্য আয় স্তর y বার ইকুয়াল 690, আর একটা হচ্ছে ভারসাম্য সুদের হার, সুদের হার i বার ইকুয়াল তোমার 0.45, এই আমার অ্যান্সার শেষ। এই হচ্ছে আমার তোমার আইএসআরএলএম সমীকরণের সমাধান, এইটুকু। এখন এখানে আমাদের আরেকটা অঙ্ক আছে, একটু ছোট করে আমি দেখাই দিই, মানে আইএসএলএম এরই, শুধু এখানে আমাদের সামান্য একটু চেঞ্জ করে দিতে পারে। ধরো এখানে এরকম দেয়া আছে যে সি এর একটা মান দেয়া থাকবে, সি ইকুয়াল দেয়া আছে, ধরো দেয়া আছে সি ইকুয়াল দেয়া আছে 200 প্লাস 0.25y, আই এর মান দেয়া আছে তুমি যাও আমি আসতেছি 50, দেয়া আছে মাইনাস 150 আই, এরকম দেয়া আছে, এটা দেয়া আছে। আর একটা মান দেয়া থাকবে এখানে, ধরো টি এর একটা মান দেয়া আছে, টি এর মান দেয়া আছে 0.5, এটা দেয়া আছে, এরকম একটা মান ধরো দেয়া আছে। এখন আমাদের এখানে কাজ করতে হবে, বা এইটা ধরো এখানে এমডি আর এমএস এর দেয়া থাকবে, সেটা অন্য কিছু দেয়া থাকতে পারে, সেটা আমাদের হচ্ছে এলএম সমীকরণে কাজে লাগবে, সেটা ওই একই স্টাইল, আমি আর ওইটা দিলাম না। যদি এরকম একটা টি এর মান দিয়ে দেয়, আমরা যখন দ্রব্যবাজারের ভারসাম্যটা সাজাবো,
দ্রব্যবাজারের ভারসাম্যটা যদি আমরা এখানে সাজাই তখন আমাদের সূত্র তো একটাই হবে y ইকুয়াল সি প্লাস আই, যেহেতু সি আর আই দেয়া আছে তাহলে y ইকুয়াল সি প্লাস আই দেয়া আছে। এখন আমরা এখানে এই ট্যাক্স কিন্তু ভোগ সমীকরণের সাথে হবে, এই ট্যাক্স কিন্তু আমার জাতীয় আয়ের সূত্রের সাথে কিন্তু রিলেটেড না, শুধু আমাদের সি আর আই হবে জাতীয় আয়ের সাথে। এই টিটা যদি দেয়া থাকে তাহলে ভোগ সমীকরণে যে ওয়াই আছে ওয়াই এর সাথে টিটা মাইনাস করতে হবে অলওয়েজ। এইটাই হচ্ছে আমাদের এখানে ব্যতিক্রম। তাহলে আমরা এখানে লিখতে পারি y ইকুয়াল 200 প্লাস 0.25 y মাইনাস টি। এইটা আলাদা করে y এর সাথে তো তোমার y এর সাথে y মাইনাস টি করে দিতে হবে। y মাইনাস টি 150 i। তাহলে এখানে y ইকুয়াল এটা যদি যোগ করি হয় কত 250, এখানে আছে প্লাস 0.25। এই যে ওয়াইটা তো ওয়াই, আমরা এখন এটা গুণ দিয়ে দিই 25 ওয়াই একে ওয়াই, এখানে এটা মানটা বসাই দাও 0.5। এটা তো আর হবে না, মাইনাস 150 আই। এই তো ওয়াই ইকুয়াল এটা থাকে 250 প্লাস এখন 0.25 দিয়ে এটাকে গুণ দাও এটাকে গুণ দাও, তাহলে 0.25 দিয়ে যদি আমরা ওয়াই কে গুণ দিই তাহলে এটাতে এটাই হবে 0.25 ওয়াই প্লাস এ মাইনাস এ মাইনাস 0.25 কে 0.5 দ্বারা যদি আমরা গুণ দেই 0.25 ইন্টু 0.5 তাহলে 0.125, তাহলে এটা 0.13 লিখতে পারি আমরা, মাইনাস 150 আই। এখন এইটা হচ্ছে এইটা থেকে মাইনাস করতে হবে, এই ওয়াইটা এই পাশে নিয়ে যাই, ওয়াই মাইনাস এটা প্লাস আছে হয়ে যাবে মাইনাস 0.25 ওয়াই ইকুয়াল এই 250 থেকে এটা যদি আমরা মাইনাস করি 250 মাইনাস 0.13, তাহলে এইটা আমার এখানে দশমিক হয়ে যায় 249.87, এইটা হয় মাইনাস 150 আই। এখন এখানে থাকে দেখো 1 থেকে 0.25 বাদ দিলে থাকে 0.75, তাহলে y ইকুয়াল 0.75 এই পাশে নিয়ে যায় 0.75 249.87 মাইনাস 150 আই। তাহলে অতএব y ইকুয়াল, এখন এটা দিয়ে এটাকে ভাগ দাও এটা দিয়ে এটাকে ভাগ দাও, তাহলে 249.87 এটাকে যদি 0.75 দিয়ে ভাগ দিই ভাগ 0.75, তাহলে এটা হয় কত 333.16 আসে, 16টা লাগবে না, শুধু 333 নিয়ে নিব, মাইনাস 150 ভাগ 0.75, তাহলে এটা আসে 200 আই। এই তো এটা হচ্ছে আইএস সমীকরণ। তোমার এখানে এলএম সমীকরণটায় কোনো ঝামেলা নাই, শুধু ঝামেলা হচ্ছে এই যদি ট্যাক্স দিয়ে দেয় এখানে টি এর মান যদি দিয়ে দেয় বা এখানে ওয়াইডি লিখে দেয়, এখানে ওয়াইডি যদি লিখে দেয়, ওয়াইডি মানেও হচ্ছে ওয়াই মাইনাস টি, আবার যদি এখানে শুধু টি এর মান দিয়ে এখানে শুধু ওয়াই লিখে দেয় তাও এই টিটা সবসময় ভোগ সমীকরণে মাইনাস হবে। এই টি যদি কর, টি মানে হচ্ছে ট্যাক্স, কর সরকার যদি কর আরোপ করে এই করটা সবসময় ভোগ সমীকরণে যে ওয়াই আছে এটার সাথে মাইনাস হবে, যখন এখানে বসাই বা মাইনাস করে ক্যালকুলেশন করে শুধু ওই একটুখানি মান ওই এদিক ওদিক হয়ে যাবে আর কিছু না, আর বাকিগুলো সব একই এলএম সমীকরণে আগেরটার মতোই, সেটা আর কোনো ঝামেলা নেই। তো আজকে হচ্ছে এগুলো করো, আমি আগামীকালকে আবার পড়াবো, তাহলে আগামীকালকে পড়াইলে তোমার ওই ইয়েটা তাহলে কমপ্লিট